আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিং এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে আবেদন, আইন মন্ত্রণালয়ের মত এলেই সিদ্ধান্ত। ছাব্বিশে মার্চের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি, হাইকোর্টে জামিন পেলেন কিশোর। দণ্ডিত পাপুলের 0 আসনে উপনির্বাচন 11 এপ্রিল, 371 ইউপি, 11 পৌরসভার ভোটও সেদিন। শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। খালেদা জিয়ার দণ্ড মওকুফ, সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো এবং বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তার স্বজনরা। সেটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। সেখান থেকে মতামত এলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্বিতীয় দফা সাজা স্থগিতের মেয়াদ শেষ হচ্ছে 25শে মার্চ। মঙ্গলবার তৃতীয়বারের মতো এ সুবিধা চেয়ে সরকারের কাছে আবেদন করেছেন তার ভাই শামীম ইস্কান্দার। এ তথ্য নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো সহ কিছু শর্ত শিথিল চেয়েছে তার স্বজনেরা। করোনার কারণে খালেদা জিয়া চিকিৎসা নিতে পারেননি জানিয়ে দণ্ডাদেশ মওকুফ নিয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। করোনাকালীন তারা চিকিৎসা নিতে পারেনি সেইটা জানিয়েছেন এবং তার দণ্ডাদেশ মওকুফ করা যায় কিনা সেইটা সম্বন্ধেও তারা বলেছেন। তারা আবার সময়টা এক্সটেনশন করার জন্য আরও কিছু শর্ত শিথিল করে তারা এক্সটেনশন চেয়েছেন। এ আবেদন পরীক্ষা নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, তাদের মতামত এলে আলাপ আলোচনার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। যে উনি যা চেয়েছেন ওটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত দেওয়ার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠাবো। আইন মন্ত্রণালয় থেকে মতামত আসলে আমাদের যথাযোগ্য ইসের সঙ্গে আলাপ করে তার ব্যবস্থা নেওয়া হবে। এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে করোনা টিকা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তার আইনজীবী কায়সার কামাল। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প দেখছেন না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ লক্ষ্যে গণতান্ত্রিক দলগুলোকে মাঠে নামার আহ্বানও তার। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতার ইশতেহার পাঠ দিবসে ফখরুলের অভিযোগ, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের দল দাবি করলেও স্বাধীনতার একটি ইশতেহারও তারা পূরণ করেনি। গণতন্ত্রের কথা বলে ক্ষমতাসীন দল দেশবাসীর সঙ্গে প্রতারণা করছে বলেও অভিযোগ করেন তিনি। আমাদের দেশের সমস্ত রাজনৈতিক দল, সমস্ত প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সমস্ত গণতন্ত্রের দেশপ্রেমিক মানুষদেরকে আহ্বান জানাতে চাই যে আসুন আমরা 1971 সালে যে চেতনা নিয়ে যুদ্ধ করেছিলাম, সেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করা, আমাদের অধিকারকে কায়েম করা, তার জন্য আরেকবার লড়াই করি, আরেকবার যুদ্ধ করি। 26শে মার্চের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন প্রতিবাদকারীরা। পাশাপাশি কারাগারে মুশতাকের মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং ডিজিটাল নিরাপত্তা আইনে আটক সব বন্দীর মুক্তির দাবিও জানানো হয়েছে। কারাগারের লেখক মুশতাক আহমেদের মৃত্যুকে হত্যা উল্লেখ করে এর বিচারের দাবি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সকালে নাগরিক সমাবেশ শুরু হয়। জামিনের চেষ্টা হলো, কাজ হলো না। অংশ নেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী সমর্থকেরা। সেই লেখকের সংখ্যা অতি কম। ডিজিটাল নিরাপত্তা আইনকে কালো আইন আখ্যায়িত করে অবিলম্বে তা বাতিলের দাবি জানানো হয়। কারা এই মুশতাক আহমেদ কিশোরদের মামলার পেছনে আছে, তাদেরকে উন্মোচন করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন নাগরিকের সংবিধান প্রদত্ত অধিকার সরাসরি খর্ব করে বলে দাবি করা হয় সমাবেশ থেকে। মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশ করবে, মানুষ বিরুদ্ধ মত প্রকাশ করতে পারবে না। বিরুদ্ধ মত প্রকাশ করার জন্য কেউ ব্যঙ্গাত্মক ভাষা বেছে নিতে পারবে না। এই আইনটাকেই তো আমার মনে হচ্ছে যে মানুষের স্বাধীনতার, আমাদের স্বাধীনতার এবং আমাদের স্বাধীনতা চেতনার পরিপন্থী। আমাদের নাগরিকের মৌলিক অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান জানান সমাবেশের সভাপতি। আজকে
আমাদের দাবি একটাই হতে পারে, কোনো লুকোচুরি নয়, এটাকে বাতিল করে দিতে হবে। এই কালা কানুনটা, এই ডিজিটাল একটা বাতিল করে দেন। সংস্কারের প্রয়োজন নাই, সংস্কার একটা ধাপ্পাবাজি, সুতরাং সংস্কার চাই না, আমরা এটাকে বাতিল চাই। পরে প্রেস ক্লাবের সামনে থেকে প্রধানমন্ত্রী কার্যালয় বরাবর রওনা দেয় পদযাত্রা। পুলিশের সতর্ক অবস্থানের পরও বিনা বাধায় শাহবাগ মোড়ে পৌঁছে পদযাত্রা। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের ব্যারিকেড দেখে থেমে যায় পদযাত্রা। প্রধানমন্ত্রীর সঙ্গে পদযাত্রা নিয়ে দেখা করতে পুলিশের সহায়তা চান ডাক্তার জাফরুল্লাহ, তবে সাড়া না পেয়ে সেখান থেকে আলটিমেটাম ঘোষণা করে কর্মসূচি শেষ করেন আন্দোলনকারীরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে কাশিমপুর কারাগারে মুশতাকের মৃত্যুর ঘটনায় গঠিত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তরুণ কান্তি শিকদারের নেতৃত্বে গঠিত 5 সদস্যের কমিটি বিকেলে মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করে। গত বৃহস্পতিবার কারাবন্দী মুশতাক আহমেদ মারা যান। তার মৃত্যুর পর গত 27 ফেব্রুয়ারি তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, প্রতিবেদনের তথ্য গণমাধ্যমে প্রকাশ করা হবে। সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আইন তো সবসময় প্রয়োজনের তাগিদে সংশোধন হয়। অনেকেই এখন বলছেন আইন পরিবর্তনের কথা, এগুলি আমার সাবজেক্ট নয়, এগুলি আইনমন্ত্রী মহোদয়ের সাবজেক্ট, তিনি চিন্তা করুন এটা নিয়ে। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় 10 মাস কারাগারে থাকার পর 6 মাসের জামিন পেয়েছেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। দুপুরে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করে বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ। নিম্ন আদালতে জামিন না পেয়ে গত 21 জানুয়ারি হাইকোর্টে আবেদন করেন কার্টুনিস্ট কিশোর ও একই মামলায় বন্দী অনলাইন অ্যাক্টিভিস্ট মুশতাক আহমেদ। এরই মধ্যে 25 ফেব্রুয়ারি কারাগারে মারা যান মুশতাক। 1 মার্চ জামিন আবেদন শুনানির পর 3 মার্চ আদেশের জন্য রাখে হাইকোর্ট। দীর্ঘদিন কারাগারে থাকা এবং মামলাটির পুনঃতদন্ত চলায় কিশোরকে 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে উচ্চ আদালত। আর কারাগারে মারা যাওয়া লেখক মুশতাকের নাম আবেদন থেকে বাদ দেওয়া হয়েছে। জামিন দিয়েছেন দুইটা জিনিস বিবেচনা করে। প্রথমত, কো-অ্যাকিউজ দিদার এবং মিনহাজ মান্নান ইমন এনার জামিনে আছেন, একজন ট্রায়াল কোর্ট থেকে, একজন দিদার হচ্ছে ওনার কোর্ট থেকে, এবং লং কাস্টডি, নিয়ার অ্যাবাউট 10 মান্থস হি ইজ ইন কাস্টডি। এই বিবেচনায় ওনাকে জামিন দিয়েছেন। অন্য কোনো মামলা না থাকায় এই কার্টুনিস্ট দ্রুতই মুক্তি পাবেন বলে জানান তার আইনজীবী। এছাড়া কারাগারে কিশোরকে নির্যাতন করা হয় এমন অভিযোগও আইনজীবীর। সিএমএম আদালতে তাকে উপস্থিত করা হয়, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে র্যাব হেফাজতে তাকে নির্যাতন করা হয়। নির্যাতনের ফলে তার ডান কান ক্ষতিগ্রস্ত হয়ে তিনি ডান কান প্রায় অকেজ, শুনতে পান না, এবং বাঁ পায়ে তাকে নির্যাতন করা হয়েছে এবং সেটার কারণে তিনি বাঁ পায়েও ইনফেকশন আছে এবং প্রচণ্ডভাবে ইনজিওর্ড। এবং সবচাইতে বড় যে ব্যাপারটি আমাদেরকে বলেছিলেন, সে জেলখানার মধ্যে তিনি কোনো ধরনের চিকিৎসাই পাননি। ফেসবুকে সরকার বিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে গত বছরের মে মাসে মুশতাক আহমেদ ও কার্টুনিস্ট কিশোর সহ 4 জনকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে সংস্থাটি। ওই মামলায় 2 জন নিম্ন আদালতে জামিন পেলেও মুশতাক ও কিশোরের আবেদন নামঞ্জুর হয় 6 বার। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুয়েতে পাপুলের দণ্ড হওয়ায় শূন্য লক্ষ্মীপুর 2 আসনে উপনির্বাচন 11 এপ্রিল। এছাড়া ষষ্ঠ দফায় 11 পৌরসভা ও প্রথম ধাপে 371টি ইউনিয়ন পরিষদেও ভোট হবে একই দিনে। বিকেলে এসসি সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার এই তফসিল ঘোষণা করেন। গত 28 জানুয়ারি কুয়েতের আদালতে কাজী শহীদ ইসলাম পাপুলকে কারাদণ্ডের পর লক্ষ্মীপুর 2 আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। পাপুলের শূন্য আসনে উপনির্বাচন হবে 11 এপ্রিল। বুধবার নির্বাচন কমিশন সভা শেষে লক্ষ্মীপুর 2 আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। একই দিনে ভোট 11 পৌরসভা ও 371 ইউনিয়নে। একাদশ জাতীয় সংসদের 275 লক্ষ্মীপুর 2 শূন্য আসনের যে নির্বাচন এবং 11টি পৌরসভার সাধারণ নির্বাচন এবং 371টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন তফসিল সময়সূচিটি এইরকম হবে যে 11 এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 18 মার্চ, যাচাই বাছাই 19 মার্চ আর প্রার্থিতা প্রত্যাহার 24 মার্চ। আসনের নির্বাচনটি প্রতিটা ভোট কেন্দ্রেই ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
আর বাকি যে 371টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে সেখানে 30টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে ইভিএমের মাধ্যমে, আর 11টি পৌরসভার সবগুলোতেই ভোট নেওয়া হবে ইভিএমের মাধ্যমে। বিএনপি ইউপি নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণার বিষয়ে এক প্রশ্নের জবাবে সচিব জানান, সব দলের অংশগ্রহণে নির্বাচন চায় কমিশন। ইলেকশন কমিশনের যে অবস্থা, সবাইকে নিয়ে ইলেকশন করতে চায়। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দলের উপকমিটির কেউ চাঁদাবাজি করলে কমিটি থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় একথা বলেন তিনি। বিএনপির নানা কর্মকাণ্ডের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, দলটির নেতিবাচক এবং অপরাজনীতির কারণে উন্নয়নের ধারা বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইউপি নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিলেও বিএনপি সমর্থিত প্রার্থীদের প্রস্তুতি নেয়ার কথাও শোনা যাচ্ছে। স্বাধীনতা বিরোধীদের সাথে সখ্যতা রেখে বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন মুক্তিযুদ্ধের মূল্যবোধের সাথে রসিকতা বলেও মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন সমাবেশে মানুষ ভীত সন্ত্রস্ত। উপকমিটি যে একটা সীমিত সংখ্যা ছিল সেটা বাড়িয়েছি। এই পদকে ব্যবহার করে যারা টাউটারি বাটপারি কিংবা ধান্দাবাজি করবে তাদের ব্যাপারেও শেখ হাসিনা আওয়ামী লীগ কঠোর অবস্থানে রয়েছে। জনবিচ্ছিন্নতা ভরাডুবি আঁচ করতে পেরে ইউনিয়ন নির্বাচন থেকে বিএনপি সরে দাঁড়ানোর পায়তারা করছে। নির্বাচন কমিশন কর্মচারীদের যোগসাজশে ভুয়া জাতীয় পরিচয়পত্র বানিয়ে ব্যাংক থেকে ঋণ জালিয়াতির অভিযোগে 6 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবির অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার জানান, ফ্ল্যাট ব্যবসাকে পুঁজি করে চলছিল এই প্রতারণা। প্রথমে রাজধানীর যে কোনো এলাকায় একটি অফিস ভাড়া নিত এই প্রতারক চক্রটি। এরপর ফ্ল্যাট বিক্রিতে মধ্যস্থতার কথা বলে সম্পর্ক গড়ে তুলত মালিকদের সঙ্গে। এ সময় ক্রেতার জন্য ব্যাংক ঋণের ব্যবস্থা সহ নানা প্রয়োজনের কথা বলে হাতিয়ে নিত ফ্ল্যাট মালিকদের জাতীয় পরিচয়পত্র সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র। মঙ্গলবার রাজধানীর খিলগা ও রামপুরা এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের 6 জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার সকালে ডিএমপিতে সংবাদ সম্মেলনে ডিবির প্রধান জানান, ফ্ল্যাট মালিকদের কাছ থেকে কাগজপত্র নিয়ে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে ব্যাংকের অর্থ আত্মসাৎ করত এই চক্র। তারা বিভিন্ন জায়গায় ফ্ল্যাট অথবা জমি মালিকের সাথে যোগাযোগ করে, ব্যাংকের সাথে যোগাযোগ করে, কখনো ক্রেতা কখনো বিক্রেতা সাজে, এবং তারা ওই যখনই প্রতারণার কাজে জড়িত হয় তখন একটি বাসা যে কোনো জায়গায় 1-2 মাসের জন্য ভাড়া নিয়ে তাদের একটা অফিস সাজায়। ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরিতে নির্বাচন কমিশনের কর্মচারীদের সহায়তার অভিযোগ পাওয়া গেছে বলেও জানান তিনি। এরই মধ্যে নির্বাচন কমিশন 44 জনকে বরখাস্ত করেছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। তাদেরকে লোন দেয় তখন সমস্ত কাগজপত্র তার ভুয়া একটি টিন করে, টিন সার্টিফিকেট নেয়, ভুয়া একটা ট্রেড লাইসেন্স নেয়। এগুলি সব যাচাই করার পরই ব্যাংক যখন স্যাটিসফাই হয় সার্ভারে যে এনআইডিটি সেই ব্যক্তির ক্রেতা বা বিক্রেতা, তখন তাকে লোন পাস করিয়ে দেয়। ভুয়া কাগজপত্র তৈরিতে 11টি আর্থিক প্রতিষ্ঠান থেকে 1.5 কোটি টাকার উপরে আত্মসাৎ করেছে এই প্রতারক চক্র। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতি দমন কমিশন দুদকের নতুন চেয়ারম্যান হচ্ছেন কৃষি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মঈনুদ্দিন আবদুল্লাহ। বুধবার তাকে নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জহুরুল হককে দুদকের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দুদকের বর্তমান চেয়ারম্যান ইকবাল মাহমুদ এবং কমিশনার AFM আমিনুল ইসলামের মেয়াদ আগামী সপ্তাহে শেষ হচ্ছে। তাদের স্থলাভিষিক্ত হবেন মঈনুদ্দিন আবদুল্লাহ এবং জহুরুল হক। হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে 18টি রকেট লঞ্চার উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে কারা অস্ত্রগুলো মাটির নিচে লুকিয়ে রেখেছে সে সম্পর্কে কিছু জানাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেল থেকে হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে ভারী অস্ত্রের সন্ধানে অভিযান শুরু করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
এ সময় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গভীর বনে চালানো হয় তল্লাশি। রাতে উদ্যানের 1.5 কিলোমিটার ভেতরের একটি গর্ত থেকে 18টি রকেট লঞ্চার উদ্ধার করা হয়। বুধবার সকালে সংবাদ সম্মেলনে জানানো হয় এসব তথ্য। তবে অভিযানে কেউ আটক হয়নি। কে বা কারা এসব অস্ত্র রেখেছে সে বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেনি বিজিবি। মাটির নিচে পলিথিন দিয়ে মোড়ানো প্লাস্টিকের কাভারের মধ্যে রকেট লঞ্চারের 18টি গোলা উদ্ধার করা হয়। 3টি এক্সিবিশন দেখে এটা আমাদের কাছে মনে হয়েছে এটা অনেক আগের গোলা। এই অপারেশনে আমরা কাউকে গ্রেফতার করতে পারি না। এখন থেকে নিয়মিত অভিযান চালানো হবে বলে জানান বিজিবির এই সেক্টর কমান্ডার। এই অভিযানটা এখানেই শেষ হয়ে গেছে তা নয়, এটি চলমান আছে। আমরা সীমান্ত এবং সীমান্ত সংক্রান্ত 8 কিলোমিটারের মধ্যে এই ধরনের যে কোনো ধরনের অপরাধ নিয়ে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। 2014 থেকে 2019 পর্যন্ত কয়েক দফা অভিযানে এ উদ্যান থেকে রকেট লঞ্চার, গুলি, স্টেন গান সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে র্যাব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রামের বায়েজিদে গৃহবধূ পারভিন আক্তার হত্যা মামলায় 4 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁইয়া এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ফটিকছড়ির সমিতির হাট এলাকার মোহাম্মদ ইয়াসিন, হাটহাজারীর পূর্ব মেখল গ্রামের মনসুর, আবু তৈয়ব এবং মোহাম্মদ ইসহাক। এদের মধ্যে ইয়াসিন ছাড়া অন্যরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন। 2016 সালের 5 মার্চ রাতে ডাকাতির পর শ্বাসরোধ করে হত্যা করা হয় গৃহবধূ পারভিন আক্তারকে। এ ঘটনায় তার স্বামী অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা এবং দস্যুতার মামলা করেন। 2016 সালের 13 জুন আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। 10 জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন। 4 জন আসামি পূর্ব থেকে পরিকল্পিতভাবে এই বাসায় ডাকাতি করার ওদের পরিকল্পনা ছিল এবং ইতিপূর্বে তারা একটা পরিকল্পনা করেছিল এই বাদীর বা ডিজিজের ছেলেকে অপহরণ করে নিয়ে গিয়ে তারা মুক্তিপণ দাবি করবে। এটাতে ওরা সাকসেসফুল না হওয়াতে ঘরে গিয়ে ওরা ঘরে ঢুকে এরা ডাকাতি সংগঠিত করতে গিয়েই হুজুরাতে এই ঘটনা ঘটেছে। দেশে করোনায় আরও 5 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 4 এবং নারী 1 জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো 8,428 জনের। 217টি ল্যাবে 24 ঘন্টায় 16,414 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 614 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 3.74%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,47,930 জনে। সুস্থ হয়েছেন আরও 936 জন। এ নিয়ে মোট সুস্থ 4,99,627 জন। ভারতের সেরাম থেকে আরও 3 কোটি ডোজ অক্সফোর্ডের করোনা টিকা কিনছে সরকার। যোগাযোগ চলছে যুক্তরাষ্ট্রের জনসন অ্যান্ড জনসনের সঙ্গেও। এছাড়া মে মাসের মধ্যে জাতিসংঘের টিকা জোট কোভ্যাক্স থেকেও আরও 1,09,08,000 ডোজ পাচ্ছে বাংলাদেশ। করোনা টিকা উৎপাদনকারী দেশ না হয়েও টিকা প্রয়োগে বিশ্বে বাংলাদেশের অবস্থান 12। এ পর্যন্ত 34 লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। প্রতিদিন টিকা পাচ্ছেন 1 লাখের বেশি মানুষ। দেশের 10 কোটি মানুষকে টিকা দিতে চায় সরকার। সেরাম ইনস্টিটিউট থেকে কেনা হয়েছে 3 কোটি ডোজ। 20 লাখ উপহার সহ এরই মধ্যে দেশে এসেছে 90 লাখ ডোজ। সেরাম থেকে আরও 3 কোটি ডোজ কিনছে সরকার। স্বাস্থ্য সচিব জানান, জনসন অ্যান্ড জনসনের 1 ডোজের টিকা আনতেও যোগাযোগ শুরু হয়েছে। 3 কোটির জন্য আমরা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সাথেই যোগাযোগ করছি। আমরা আশা করি এটা হবে। এরপরও 2-1টি জায়গাতে আমরা চেষ্টা করছি। সিঙ্গেল ডোজ জনসন অ্যান্ড জনসন তাদের সাথেও কথা হচ্ছে, তাদের টেম্পারেচারটা আমাদের দেশের রাখার মতোই। কোভ্যাক্স থেকেও মে মাসের মধ্যে 1,09,08,000 ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। এ মাসেই আসছে 20 লাখ ডোজ। এ টিকাও অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি। এখান থেকে 6,90,00,000 ডোজ টিকা পাওয়ার কথা বাংলাদেশের। এদিকে সচিবালয়ের স্বাস্থ্যমন্ত্রী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী বাংলাদেশে অবস্থানরত বিদেশি, বিভিন্ন বন্দর ও 5 তারকা হোটেলের কর্মকর্তা কর্মচারীরা দ্রুত টিকা পাবেন। আর পর্যাপ্ত টিকা হাতে এলে কমানো হবে বয়সসীমা। বেসরকারিভাবে টিকা আমদানি নিয়েও কথা বলেন মন্ত্রী। কেউ যদি প্রাইভেট সেক্টর থেকে কেউ আনতে চায় তাহলে তো সে তার নিজ খরচে আনবে এবং যারা গ্রহণ করবে তারাও নিজের পয়সা দিয়েই নিতে হবে। সেটা তো সরকার আনবে না, সেটা সরকার অনুমোদন দিবে। সেটা ওই সমস্ত
সংস্থার অনুমোদন সাপেক্ষে। শিক্ষক শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়টিও এগিয়েছে। ব্যান্ডবেজ থেকে 9 লাখ শিক্ষকের তথ্য জমা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে। আবাসিক হলে থাকা 1,40,000 শিক্ষার্থীরও তালিকা করা হয়েছে। যে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলে দেওয়া হচ্ছে এবং সেই স্কুল কলেজ ইউনিভার্সিটির যারা শিক্ষক আছেন, কিছু সংখ্যক ছাত্র আছেন যারা হলে থাকবেন এবং অন্যান্য কর্মচারীরা যারা জড়িত আছেন তাদেরকেও ভ্যাকসিন দিতে হবে। টিকা কেনা ও ব্যবহারের জন্য বিভিন্ন সংস্থা $3.5 মিলিয়ন ঋণ প্রস্তাব দিয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবছর হজ যাত্রীদের জন্য করোনা ভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটা জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম ওকাজ। বিবৃতিতে সৌদি স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল রাবিয়া বলেন, হাজিদের জন্য করোনা ভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক। যেসব ব্যক্তি করোনা ভাইরাসের টিকা নেবেন না তারা হজ পালনের অনুমতি পাবেন না। এছাড়া হজ ও ওমরা মৌসুমে অংশগ্রহণকারী স্বাস্থ্যকর্মীদের জন্য করোনার টিকা গ্রহণ নিশ্চিতের লক্ষ্যে একটি কমিটি গঠন করতে হবে বলেও জানান তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের আলোচ্যসূচি চূড়ান্তে কাল ঢাকা আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 24 ঘন্টার এ সফরে পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। সাক্ষাৎ হতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, মোদীর সফরে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি গুরুত্ব পাবে অর্থনৈতিক অংশীদারিত্বের বিষয়গুলো। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে 26 মার্চ দুদিনের সফরে ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পরের দিন হবে দ্বিপাক্ষিক বৈঠক। দুই শীর্ষ নেতার আলোচ্যসূচি সম্ভাব্য চুক্তি, সমঝোতা স্মারক ও প্রকল্প উদ্বোধনের বিষয়ে চূড়ান্ত করতেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফর। 24 ঘন্টার এ সফরে পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও হবে সাক্ষাৎ। আমরা পররাষ্ট্রমন্ত্রীর সফরে যে কোনো কিছু চূড়ান্ত হবে এরকম খুব জোরালোভাবে প্রত্যাশা করি না। কারণ হলো যেহেতু কয়েকদিন পরেই প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক আছে এবং ডেলিভারেবলস সেগুলি আমরা বড় ভিজিটের জন্যই রেখে দেই। তবে চেষ্টা করা হবে সেগুলিও চূড়ান্ত যতটুকু পর্যন্ত করে রাখা যায়। মোদীর সফরে তিস্তা সহ অভিন্ন 6 নদীর পানি বণ্টন নিয়ে কথা বলতে চায় ঢাকা। আঞ্চলিক সহযোগিতা, যোগাযোগ, বাণিজ্য ও করোনা পরবর্তী সহযোগিতা নিয়েও কথা হতে পারে দুই প্রধানমন্ত্রীর। তাগিদ দেওয়া হবে আমদানি রপ্তানিতে থাকা বাধা দূর করার বিষয়। বন্ধ স্থলবন্দর সহ আকাশপথে যোগাযোগ চালুতেও আলোচনা করবে ঢাকা দিল্লি। অর্থনীতিতে আরও কিভাবে ভূমিকা রাখতে পারে এক দেশ আরেক দেশ। যদি আমরা সামনের দিনে বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বিস্তারে শুধু কম্প্রিহেনসিভ পার্টনারশিপ না, আরও অনেক কিছু আসতে পারে। নতুন আরেকটি আন্তর্দেশীয় রেল চালুর পাশাপাশি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু বাবু ডিজিটাল মিউজিয়ামের উদ্বোধনও করবেন দুই প্রধানমন্ত্রী। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ পাওয়ায় বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বুধবার এ সংক্রান্ত একটি শুভেচ্ছা বার্তা প্রকাশ করে জাতিসংঘ। বাংলাদেশের জন্য একটি বড় মাইল ফলক বলে আখ্যা দেন অ্যান্তোনিও গুতেরেস। এছাড়াও নারীর ক্ষমতায়ন ও শিক্ষার প্রসারের জন্য বাংলাদেশকে সাধুবাদ জানান তিনি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG 2030 বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ নেয়ারও পরামর্শ দেন। পাশাপাশি লক্ষ্য অর্জনে জাতিসংঘের পক্ষ থেকে সব ধরনের সহায়তারও আশ্বাস দেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এবার খেলার খবর, শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। কোয়ারেন্টিন পর্বে প্রথম জিম সেশনে টাইগারদের স্বস্তি, কাল থেকে গ্রুপ অনুশীলন, অতীত ভুলে সুযোগ দেখছেন মিঠুন। মার্চে আফগানিস্তান না এলে নেপালে 4 জাতির টুর্নামেন্টে খেলতে চায় বাফুফে, নিশ্চিত হলে দ্রুতই জাতীয় দলের ক্যাম্প। নিউজিল্যান্ড সফরে প্রথম জিম ট্রেনিং করেছে বাংলাদেশ দল। তৃতীয় কোভিড টেস্টেও সবাই নেগেটিভ আসার পর শুরু হলো ক্রিকেটীয় কার্যক্রম।
কাল থেকে ছোট ছোট গ্রুপে মাঠের অনুশীলনে নামবে টাইগাররা। মোহাম্মদ মিঠুন বলছেন, পরিস্থিতির সঙ্গে সবাই এরই মধ্যে মানিয়ে নিয়েছেন, এখন সবার মনোযোগ ক্রিকেটে। হোটেলের সামনে এক চিলতে জায়গা ভরে উঠেছে মানুষে। এ যেন রীতিমতো গণজমায়েত। উপস্থিত বাংলাদেশ দলের ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফের সবাই। 3 দফা কোভিড টেস্ট উতরে যাওয়া আর নিউজিল্যান্ডের কোয়ারেন্টাইন নিয়মনীতি সফলভাবে মেনে চলার পুরস্কার হিসেবে শুরু হয়ে গেছে টাইগারদের জিম সেশন। দম আটকে আসা পরিস্থিতি থেকে মুক্তির আনন্দ সবার মধ্যে। প্রায় 1 সপ্তাহ পরে জিম ফ্যাসিলিটি ইউজ করতে পেরে খুবই ভালো লাগছে। কালকে থেকে মাঠে যেতে পারবো, এই ব্যাপারটা ভাবতে একটু আলাদা ভালো লাগা কাজ করছে। ইনশাল্লাহ কালকে থেকে আমরা যখন ক্রিকেট ট্রেনিংয়ে ফিরবো তখন আস্তে আস্তে আমরা সব কিছু অ্যাডজাস্ট করে নিতে পারবো। মাস্কের আড়ালে সবার মুখ, ফলে উচ্ছ্বাস বোঝার উপায় নেই। কিন্তু বাজি ধরেই বলা যায় স্বস্তি এসেছে বাংলাদেশ শিবিরে। আর সেখান থেকে শুরু মাঠের পরিকল্পনা। কন্ডিশনের সঙ্গেও মানিয়ে নেওয়া কঠিন হবে না বলছেন মোহাম্মদ মিঠুন। প্রিভিয়াস কি হয়ে গেছে সেটা চিন্তা করার থেকে আমরা সামনে কি করব, যেহেতু এবার অনেক দিন আগে এসেছি, অনেকগুলো প্র্যাকটিস ফ্যাসিলিটি আমরা পাবো। তো আশা করা যায় যে টিমের সবাই চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের স্কিলটা অ্যাডজাস্ট করে নিতে। পরের 7 দিনে ছোট ছোট গ্রুপে অনুশীলনের সুযোগ। এরপর কুইন্সটাউনে ক্যাম্প 10 মার্চ থেকে। নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়টা যে এবার পেতেই হবে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোয়ারেন্টাইন ইস্যুতে আগের অনড় অবস্থানে নেই শ্রীলঙ্কা। ইংল্যান্ড দলের সফরের কোভিড প্রোটোকল প্রযোজ্য হবে বাংলাদেশের ক্ষেত্রেও জানিয়েছে তারা। ফলে শ্রীলঙ্কায় প্রথম 3 দিন হোটেল কোয়ারেন্টাইন শেষেই নামা যাবে অনুশীলনে। তবে তার আগে উত্তীর্ণ হতে হবে কোভিড টেস্টে। গত সেপ্টেম্বরে কোয়ারেন্টাইন ইস্যুতে শ্রীলঙ্কান কোভিড টাস্ক ফোর্সের অনড় অবস্থানে ঝুলে গিয়েছিল টেস্ট সিরিজের ভাগ্য। টাইগারদের লঙ্কা যাত্রা বাতিল হওয়ার পরই সেখানে যায় ইংল্যান্ড দল অনেক সহজ শর্ত নিয়ে। একই যাত্রায় ভিন্ন শর্ত সহজভাবে নেয়নি টাইগার ক্রিকেট। এবার শূন্য আরাম লঙ্কান বোর্ডে। ইংল্যান্ডের মতো 3 দিন হোটেলে থাকার পরই অনুশীলনের সুযোগ পেতে যাচ্ছে বাংলাদেশ। কোভিড পরীক্ষায় উত্তীর্ণ হলেই চলবে। ঝুঁকি এড়াতে এক ভেন্যুতেই 2 টেস্ট আয়োজনের পরিকল্পনা। সেক্ষেত্রে প্রস্তাবিত হচ্ছে পালেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামের নাম। ইতিমধ্যে ইংল্যান্ড শ্রীলঙ্কা ট্যুর করেছে, সো একটা প্রোটোকল ইন প্লেস শ্রীলঙ্কাতে আছে এবং সেই প্রোটোকলটার ধারাবাহিকতায় কিন্তু আমাদের একই প্রোটোকল উইল বি ইন প্লেস। তাতে বলা আছে যে ফার্স্ট 3 ডেজ আমরা হয়তো রুম কোয়ারেন্টাইন করতে হবে, তারপরে নেগেটিভ সাপেক্ষে টেস্ট রিপোর্ট সাপেক্ষে প্লেয়াররা প্র্যাকটিস এবং অন্যান্য স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে পারবে। আন্তর্জাতিক মিশনের পাশাপাশি চলছে ঘরোয়া ক্রিকেট নিয়ে আলোচনা। চট্টগ্রামে ইমার্জিং দলের সিরিজ শেষেই মাঠে ফিরবে ঘরোয়া ক্রিকেট। শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ দিয়ে। ফাঁকা সময় বের করে রাখা হয়েছে বিপিএল এর জন্য। আমাদের যে মেজর যে ইভেন্টগুলো, ঢাকা প্রিমিয়ার লিগ, বিপিএল, ন্যাশনাল লিগ এবং যে আমাদের যে অন্যান্য যে কম্পিটিশনগুলো আছে, সেই কম্পিটিশনগুলোর একটা সূচি নির্ধারণ করার জন্য আমরা কাজ করছি। বিপিএল নেক্সট এডিশনের জন্য আমরা স্লট একটা বের করে রেখেছি। এটা বিপিএল গভর্নিং কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে আমরা এটা ডিসকাস করব। মহামারীতে যখন সবাই অস্তিত্বের সংকটে, তখন ছাঁটাইয়ের পথে হাঁটেনি বিসিবি। মহামারী পর্ব দীর্ঘায়িত হলেও একই কৌশলে থাকতে চায় বোর্ড। সেজন্য ইতিমধ্যে খসড়া পরিকল্পনা প্রস্তুত করে রেখেছে বিসিবি। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আফগানিস্তান না এলে মার্চের ফিফা উইন্ডোতে বিকল্প ভাবনা বাফুফের। নেপালে 4 জাতি টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। নিশ্চিত হলে 10 দিনের মধ্যে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প, বলছেন কাজী সালাউদ্দিন। এদিকে সহসভাপতি মহিউদ্দিন মহির বিরুদ্ধে দুদকের মামলার বিষয়ে এএফসির চিঠি বাফুফের এথিক্স কমিটির কাছে পাঠানো হয়েছে, জানিয়েছেন সালাউদ্দিন। বিশ্বকাপ বাছাই আফগানিস্তান ম্যাচের ভাগ্য নিয়ে দোটানায় বাফুফে। সিদ্ধান্ত 2 দেশের উপর চাপিয়ে পরিস্থিতি জটিল করেছে এএফসি। অনিশ্চয়তার মাঝে মার্চের উইন্ডো নিয়ে বিকল্প ভাবতে হচ্ছে নেপালে 4 জাতির টুর্নামেন্টে খেলার পরিকল্পনা বাফুফের। আমাদের খেলাও যদি পোস্টপন্ড হয় তাহলে ফিফা উইন্ডোতে আমরাও খেলতে চাই। তো নেপাল একটা উদ্যোগ নিয়েছে যে 4 নেশন একটা টুর্নামেন্ট করা যায় নাকি।
বাংলাদেশ ছাড়াও আফ্রিকার লাইবেরিয়া আর ওশেনিয়ার তাহিতিকে আমন্ত্রণ জানিয়েছে নেপাল। সব ঠিক হলে 10 দিনের মধ্যেই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। কোচিং স্টাফের সাথে বসছিলাম যে তাদের ওপিনিয়নটা কি, এবং নাবিল সাহেবের সাথে আলাপ হয়েছে। ন্যাশনাল টিম কমিটি আপনাদেরকে জানাবে। ইট ইজ বেসড অন দ্য কনফার্মেশন অফ দি ইয়ে। আমি আজকে 10 বলি বা 14 বলি, ইট মেক্স নো ডিফারেন্স। এদিকে নতুন সংকটে বাফুফে। সহসভাপতি মহিউদ্দিন মহির বিরুদ্ধে দুদকের করা মামলার বিষয় জানতে চেয়ে ফেডারেশনকে চিঠি দিয়েছে এএফসি। বিষয়টি এখন এথিক্স কমিটির কাছে। বুধবার ওই মামলার জামিন নিয়ে বাফুফে ভবনে এসে সভাপতির সাথে দেখা করেন মহি। এই সবগুলো অথরিটি দেওয়া আছে এথিক্স কমিটির কাছে। এথিক্স কমিটি যদি বলে যে কোনো কিছু করার দরকার নেই, হবে না। এথিক্স কমিটি যদি বলে সাসপেন্ড করতে, মানে এথিক্স কমিটি যেটা বলবে ইট উইল বি বেসড অন দ্য এথিক্স কমিটি। কমপ্লেনটার ব্যাপারে আমাকে মেসেজ দিয়ে জানিয়েছে এই কমপ্লেন এসছে, তো আমি ওটা দেখেছি এবং আমি বাফুফে আমার কাছ থেকে লিখিতভাবে যদি তাদের আমার অবস্থানটা সম্পর্কে জানতে চায়, অবশ্যই আমি আমার অবস্থানটা পরিষ্কার করব। সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন মহি সহ 9 জনের বিরুদ্ধে গ্রাহকদের স্বর্ণ আত্মসাতের অভিযোগ এনে 16 ফেব্রুয়ারি মামলা করে দুর্নীতি দমন কমিশন। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোপা দেল রে থেকে বিদায়ের শঙ্কা আছে, তবে কঠিন বাধা টপকে ফাইনালের আশা বার্সেলোনার। 2 গোলে পিছিয়ে থেকে রাতে সেভিয়া চ্যালেঞ্জে নামবে কাতালানরা। সবশেষ ফলাফল আর মেসির দুরন্ত ফর্মে সাহস পাচ্ছেন কোচ রোনাল্ড কোম্যান। সেমির দ্বিতীয় লেগ শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। সপ্তাহে দ্বিতীয়বার বার্সা সেভিয়া মুখোমুখি। 1 মাসে 2 দলের তৃতীয় মোকাবিলা। কোপা দেল রেতে মেসিরা পরাস্ত, লিগে তার প্রতিশোধ নিয়ে কিছুটা স্বস্তিতে ফিরেছে। সেভিয়ার মাঠে প্রথম লেগ 2-0 গোলে হেরে বিদায়ের শঙ্কা বার্সার, কিন্তু আসরের রেকর্ড চ্যাম্পিয়নরা নু ক্যাম্পে পরিস্থিতি বদলে দিতে মুখিয়ে। শনিবারে ম্যাচের টাটকা স্মৃতি ব্লুগ্রানার প্রেরণা। ইনজুরি তালিকা লম্বা, এর মধ্যে ডেম্বেলের ছন্দে ফেরা স্বস্তির। গ্রিজম্যানকে সরিয়ে ডুয়োর ডাই ম্যাচে ফ্রন্টলাইনে তাই মেসির সঙ্গী হবেন ডেম্বেলে। প্রথম লেগে পিছিয়ে থাকলেও আমাদের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে। ছেলেরা দুর্দান্ত ছন্দে আছে। গেল দেখায় ওদের হারিয়েছি, এবারও জয় ধরে রাখবো। 2 গোলের লিড সেভিয়াকে রেখেছে আপার হ্যান্ডে, কিন্তু অতীত পরিসংখ্যানে ভয় তাদের। গত 6 মৌসুমে 2 বার বার্সার কাছে হেরেই শিরোপা হাতছাড়া হয়েছে। ওকাম্পোস আকুনার ইনজুরি লোপেতেগির কাজটা কঠিন করেছে। ফাইনাল নিশ্চিতে আমরা এগিয়ে আছি। চেষ্টা থাকবে প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও ছন্দ ধরে রাখার। নু ক্যাম্পে কঠিন সমীকরণে বার্সার শক্তি মেসির দুরন্ত ফর্ম। সেভিয়ার বিপক্ষে তার রেকর্ড সাহসী করতেই পারে কোম্যানকে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল খেলার খবরে। এবার ভিন্ন প্রসঙ্গ। ভোরে খাবারের খোঁজে পানকৌড়ি যখন গাছ ছেড়ে যায়, তখন এর দখল নেয় নিশাচর বাদুড়। ধানমন্ডি লেকের একাংশের কেয়া, কামিনী ও হরিতকির বনে তাদের আস্তানা। এখানে আছে আরও অনেক প্রজাতির পাখির আনাগোনা। এ ঘটনায় উজ্জীবিত হয়ে এখন রমনা, চন্দ্রিমা, সোহরাওয়ার্দী উদ্যানের কিছু এলাকায়ও বন্যপ্রাণীদের আবাস বাড়াতে চায় সিটি কর্পোরেশন। আর এ নিয়ে প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে। যাচ্ছি পরের খবরে। 2 সপ্তাহের মধ্যে মশা নিয়ন্ত্রণে আসবে বলে আশা ঢাকা দক্ষিণের মেয়র তাপসের। এই সময়ে নগরবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। বললেন, বিশেষজ্ঞরা এডিসের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছিলেন, তাই কিউলেক্সের ওষুধ ছেটানো হয়নি। মশার বিরুদ্ধে শিগগিরই সাঁড়াশি অভিযান শুরু। গরম শুরু না হতেই রাজধানীতে বেড়ে গেছে মশার উপদ্রব। মশা নিধনে ব্যবহৃত ওষুধের মান নিয়ে রয়েছে সন্দেহ। অভিযোগ রয়েছে নিয়মিত ওষুধ না ছিটানোর। গবেষকরা জানান 5 বছরে ঢাকায় মশা বেড়েছে 4 গুণ। এ পরিস্থিতিতে সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিদর্শনে বের হন ঢাকা দক্ষিণের মেয়র। সাথে ছিলেন স্থানীয় সরকার মন্ত্রীও। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিউলেক্সের উপদ্রব বাড়ার বিষয়টি স্বীকার করেন মন্ত্রীও। বলেন, দ্রুত মশা নিধনে নির্দেশ দেওয়া হয়েছে 2 সিটি কর্পোরেশনকে। খালগুলো পরিষ্কার হলে মশার উপদ্রব কমবে বলেও জানান তিনি। এই মশার ব্যাপারে মানুষ অতিষ্ঠ এবং এটা নিয়ে বিভিন্ন খবরাখবর প্রচার হচ্ছে এবং আমি নিজেও জানি মশার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। খাল বিল পরিষ্কার পরিচ্ছন্নতা যখন পুরা দমে করতে সক্ষম হব,
তখন আমরা আমার মনে হয় এটা নিয়ন্ত্রণ আনতে সক্ষম হব বলে বিশ্বাস করি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র জানান, বিশেষজ্ঞদের ভুল পরামর্শের কারণেই বেড়েছে মশার উপদ্রব। নতুন ওষুধ আনা হয়েছে, 2 সপ্তাহে কমবে মশা। আমাদেরকে বলা হয়েছিল যে ডেঙ্গুর প্রকোপটা যেহেতু ছিল, সেটা আমাদের সেই কার্যক্রমটা ডিসেম্বর পর্যন্ত চালিয়ে নেওয়া, কিন্তু আসলে সেটা ভুল ছিল, কৌশলটা ভুল ছিল। আমাদেরকে শীত আসার সাথে সাথে থেকেই কিউলেক্সের বিরুদ্ধে আমাদের কার্যক্রম নেওয়া উচিত ছিল। আমরা আশাবাদী আগামী 2 সপ্তাহের মধ্যেই এই কিউলেক্স মশা নিয়ন্ত্রণে চলে আসবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে এবারও এপ্রিল থেকে কার্যক্রম শুরুর কথা জানান মেয়র। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি রমজানের 1.5 মাস আগেই বাড়তি চাপে ফেলেছে মানুষকে। সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসেবে 1 মাসের ব্যবধানে বেড়েছে চাল সহ 5টি নিত্য পণ্যের দাম। একই অবস্থা গরম মশলার বাজারে। দাম বাড়ার পেছনে ব্যবসায়ীদের কারসাজি আছে কিনা তা খতিয়ে দেখার দাবি ভোক্তাদের। আজহার হোসেন কাজ করেন একটি বেসরকারি হাসপাতালে। নিত্যপণ্যের অস্বাভাবিক দর বৃদ্ধিতে নাবিশ্বাস অবস্থা তার। জানালেন নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে মাসে খরচ বেড়েছে প্রায় 1/3। আগে দেখা যায় 4,000 টাকা এখন শেষ করতাম, এখন 6,000 টাকাও আমাদের হয় না, তারপরও বেশি লাগে। কিন্তু আমাদের সেনাদের তো বেতন টেতন বাড়ে নাই। আসলে দেখা গেছে এখন সংসার চালাতে মোটামুটি হিমশিম খাইতে হয়েছে। তারপরে আরো বাড়িতে ফ্যামিলি আছে, তাদেরকে টাকা পয়সা দেওয়া লাগে। ইস্কাটনের বাসিন্দা নীলা বেগমেরও ব্যয় বেড়েছে। 4 জনের সংসারে আগে মাসে চালসহ অন্যান্য পণ্য কিনতে লাগত 10,000 টাকা, এখন লাগছে 15,000 টাকা। ডাল, তেল এটি সবে দাম বাড়ছে। এটি আর কি মনে করেন মধ্য ফ্যামিলিরা চলতে অনেক হিমশিম খাচ্ছে। বর্তমান প্রোডাক্টের দাম বাড়ছে, চালের দাম বাড়ছে, কম ছিল, কমার পরে এবং চালের দাম আবার বাড়ছে। সরকারি সংস্থা টিসিবির হিসাবে 1 মাসের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় 5 পণ্যের দর বেড়েছে। এর মধ্যে বেশি বেড়েছে ভোজ্য তেল, চাল, আটা, হলুদ, আদার। বেড়েছে মশলার দামও। 1 মাসের ব্যবধানে সব ধরনের চালের দর বেড়েছে 4 থেকে 5 টাকা। বেড়েছে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম। ব্রয়লার মুরগির দর কেজিতে বেড়েছে 20 টাকা। রমজানের 1.5 মাস আগেই এই দাম বৃদ্ধিতে বাড়তি চাপে ভোক্তারা। তবে শিগগিরই চালের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। এপ্রিল মাসের ফার্স্ট উইকে আমাদের নতুন বড় ধান উঠবে, তার আগ পর্যন্ত একটু চাপ থাকবে। তবে আশা শুরু হয়েছে, ইম্পোর্টেড চাল আমাদের শুরু হয়ে গেছে। আশা করি দামটা আর বাড়বে না। এদিকে দাম স্থিতিশীল এবং কমেছে আলু, পেঁয়াজ, রসুন, লবণ, ডিমের। কমেছে খেজুরের দামও। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে মজুদ বাড়াতে দ্রুত 5.5 লাখ টন চাল আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে 42 দিনের পরিবর্তে 10 দিনের মধ্যে দরপত্র প্রক্রিয়া শেষ করতে হবে। এই সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। বুধবার অর্থনৈতিক এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। এ বিষয়ে অর্থমন্ত্রীর ভার্চুয়াল ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে ধান উৎপাদন কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও দেশে খাদ্যের কোনো অভাব নেই। তবে সংকট মোকাবিলায় দ্রুত আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়কে বলা হয়েছে কৃষকদের স্বার্থ রক্ষায় বেশি আমদানি করা যাবে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কিছু সুবিধা হারালেও অনেক সুবিধা পাওয়াও যাবে। করোনার টিকার অর্থায়নের বিষয়ে চিন্তার কিছু নেই বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। আমরা শুধু সময় দিয়েছি, এতদিনের মধ্যে তারা ইম্পোর্ট করে, তাদেরকে বলে দেওয়া হয়েছে তারা লক্ষ্য রাখবেন বেশি যেন আবার ইম্পোর্ট না করে ফেলে। বেশি ইম্পোর্ট করে পরে দেখতেছি আমাদের আবার বাজারের উপরে একটা অবস্থানে দিতে গেলে আমাদেরকে সময় দরকার, এবং সেই জন্য আমরা বাড়তি সময় চেয়ে নিয়েছি, যাতে করে এই সময়ের মাঝে আমরা নিজেদেরকে অ্যাডাপ্ট করতে পারি পরবর্তী স্তরে যাওয়ার জন্য। পঞ্চম দফার প্রথম ধাপে ভাসানচর গেলেন 2260 জন রোহিঙ্গা। সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া নৌবাহিনীর 6টি জাহাজে বিকেল 4টায় ভাসানচরে পৌঁছান তারা। আগামীকাল যেতে পারেন আরও 2000 রোহিঙ্গা। গতরাতে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের নেওয়া হয় চট্টগ্রামে। রাতে তাদের রাখা হয় চট্টগ্রামের BAF শাহীন কলেজের ট্রানজিট ক্যাম্পে। সকাল 8:30টার দিকে জাহাজে তোলার জন্য বোট ক্লাব ঘাটে নেওয়া হয় তাদের। এর আগে 4 দফায় নোয়াখালীর ভাসানচরে 12,000-এর বেশি রোহিঙ্গার আবাসন নিশ্চিত করা হয়। প্রথম দফায় গেল 4 ডিসেম্বর 1642 জন রোহিঙ্গাকে নেওয়া হয় ভাসানচরে।
মিয়ানমারে আবার সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 30 জন। সেনা বিরোধী বিক্ষোভে প্রাণহানি বেড়ে দাঁড়ালো 29 জনে। এদিকে বিভিন্ন শহরে অব্যাহত রয়েছে সেনা বিরোধী বিক্ষোভ। সেনা অভ্যুত্থানের 1 মাস পরও উত্তাল পুরো মিয়ানমার। বিভিন্ন শহরে চলছে গণতন্ত্রকামীদের বিক্ষোভ। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে বিক্ষোভকারীদের দমনে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে আরেকটি রক্তক্ষয়ী দিনের সাক্ষী হলো মিয়ানমার। বুধবার সকাল থেকে ইয়াঙ্গুন মান্ডালায় সহ বিভিন্ন শহরে পুলিশ বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে বিক্ষোভকারীরা। বিভিন্ন শহরে ঘটে হতাহতের ঘটনা। এরই মধ্যে মিয়ান শহরে নিহত হয় এক কিশোর। এছাড়াও ইয়াঙ্গুন থেকে প্রায় 300 বিক্ষোভকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা অং সান সুচিকে মুক্তি দিতে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানানোর একদিন পর এমন সহিংসতার ঘটনা ঘটল। এর আগে রোববার পুলিশের গুলিতে মারা যায় 18 বিক্ষোভকারী, গ্রেপ্তার হয় প্রায় 500 মানুষ। এ ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বিশ্ব সম্প্রদায়। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ধানমন্ডি লেকে গড়ে উঠেছে পানকৌড়ি বাদুড়ের আবাস। গাছের ডালে রাতে থাকে পানকৌড়ি, দিনের আলো ফোটার সাথে সাথে জড়ো হয় নিশাচর বাদুড়। বট, পাকুড়, কেয়া, কামিনী, হরিতকি গাছের ডালে হরেক রকমের পাখির আবাস। বন অধিদপ্তর বলছে সিটি কর্পোরেশন চাইলে পাখি ও বন্য প্রাণীদের জন্য সংরক্ষিত করা হবে এসব গাছ। কড়ই, বট, পাকুড়ের ডালে পানকৌড়ির আস্তানা। ভোরের সোনালি রোদে জলজল করে পানকৌড়ির পালক। ধানমন্ডির 7 নম্বর সড়কের বাইতুল আমান মসজিদ ও লেকের পাশে দেখা মেলে এমন দৃশ্য। শুধু পানকৌড়ি নয়, এখানে বড় 4টি গাছে গড়ে উঠেছে বাদুড়ের কলোনি। ভোরে আলো ফোটার আগে খাবারের সন্ধানে পানকৌড়ি যখন গাছ ছেড়ে যায়, তখন দখলে নেয় নিশাচর বাদুড়। আবাস ভাগাভাগি করে থাকার এক অনন্য দৃষ্টান্ত। লেকের এই অংশের বেশিরভাগ জায়গা জুড়ে কেয়া, কামিনী, হরিতকি গাছের রাজ্য গড়ে তুলেছে খায়রুল আলম। এক যুগের চেষ্টায় ছোট এই স্থানটি ফিরে পেয়েছে বন্য পরিবেশ। তাই সকাল সন্ধ্যা নানা প্রজাতির পাখির আনাগোনা থাকে এখানে। রাতের বেলা 1000 খানিকের উপরে আপনার পানকৌড়ি এখানে দেখতে পাবেন। ভুতুম পেঁচা আছে সেখানে, অন্যান্য পাখির এখানে সমাবেশ ঘটেছে, যাদেরকে আমি কিন্তু ইনভাইট করিনি। এখানে যেহেতু একটা ফরেস্ট আউটলুক আছে, সেখানে হিউম্যান ডিস্টারবেন্সটা কিন্তু কম্পারেটিভলি অন্যান্য এলাকার তুলনায় একটু কম। নগরে রমনাথ চন্দ্রিমা উদ্যান, হাতির ঝিল, সোহরাওয়ার্দী উদ্যানে কিছু এলাকায় পাখি ও বন্য প্রাণীদের আবাস বাড়াতে চায় সিটি কর্পোরেশন। পাখি যেন বাসা বাঁধতে পারে, পাখি যেন আসে শহরের মধ্যে। আমাদের যতটুকু ওপেন স্পেস আছে, পার্ক বা খেলার মাঠ, সেখানে যেন আরো ভালোভাবে করতে পারি, সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। বন বিভাগ বলছে, নিরিবিলি পরিবেশ ও উঁচু গাছ থাকলে পাখি বাদুড়ের আনাগোনা থাকে। অনেক উদ্যান ও পার্কে পাখির কলোনি গড়ে উঠলে তা সংরক্ষণের সহায়তা দেবে তারা। যাদের ল্যান্ড রয়েছে, যাদের মালিকানায়, তাদের এখানে ওইটাতে তারা করতে চায়, সেই রকম একটা তাদেরও আগ্রহ থাকতে হবে। তবে আমাদের বন অধিদপ্তর পক্ষ থেকে বিষয়টা আমরা পর্যালোচনা করে দেবো, তাদের সাথে আমরা এই বিষয়টি আলোচনা করব এবং যদি তারা সম্মত হয় তবে বিষয়টাকে কমিউনিটি বেসড কনজারভেশন এলাকা কিংবা ওই গাছগুলোকে স্মারক বৃক্ষ হিসেবে সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। স্থানীয়দের অভিযোগ, ধানমন্ডি লেকের এই জায়গাটিতে টিকিট কেটে মাছ ধরা হয়, এতে গাছের ডাল কেটে ফেলে অনেকে। তাই পাখি ও বন্যপ্রাণী রক্ষায় এমন কর্মকাণ্ড বন্ধের দাবি তাদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।